হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম লাস্ট মার্কার। আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক 2024 সালের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের রচনাধর্মী প্রশ্নোত্তরের সাজেশন নিয়ে আলোচনা করব। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তাই সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকো। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক। মূলত আজকে আমরা পঞ্চম অধ্যায় যেটি রয়েছে দেখে নাও, কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ। এই চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট রচনাধর্মী প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর সহ বিস্তারিত আলোচনা করব। দেখে নাও, ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটি হচ্ছে, গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। খুবই ভাইটাল কোশ্চেন। দেখে নাও, অ্যান্সারটা শুরু হচ্ছে, গান্ধীজির রাষ্ট্র সংক্রান্ত দর্শন বিশেষ গুরুত্বপূর্ণ। গান্ধীজি তার রাষ্ট্র সম্পর্কিত ধ্যান ধারণা গড়ে তুলেছেন টলস্টয়, মার্কস, বোরে প্রমুখের এই সংক্রান্ত ধ্যান ধারণা থেকে। তারপরে দেখে নাও, আমাদের একটা পয়েন্ট উল্লেখ করা আছে। দেখে নাও, গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল নীতি। এখানে মূল নীতিগুলি আলোচনা করা আছে, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল পয়েন্ট করে দেওয়া আছে। প্রথম পয়েন্ট রয়েছে, দেখে নাও, অহিংসা। না, গান্ধীজির মতে অহিংসা হলো সর্বোত্তম আদর্শ। বিশ্বের মহান নীতিগুলির একটি হলো অহিংসা। বিশ্বের কোনো শক্তি অহিংসাকে নিশ্চিহ্ন করতে পারবে না। অহিংসা মৃত্যুহীন। গান্ধীজির জীবন দর্শনে অহিংসার সঙ্গে সত্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। সত্যকে উপলব্ধি করে অহিংসা ছাড়া কোনো পথ নেই বলে গান্ধীজি মনে করতেন। গান্ধীজি ব্রিটিশ শক্তির বিরুদ্ধে অহিংসার শক্তিকে সাফল্যের সঙ্গে প্রয়োগ করেছেন এবং তিনি সর্বোদয় সমাজকে অহিংস সমাজ হিসেবে গঠন করতে চেয়েছিলেন। তিনি ব্যক্তিগত স্তর থেকে অহিংসাকে জাতিগত স্তরে উন্নীত করেছেন। এইভাবে কিন্তু অহিংসা পয়েন্টটা তোমরা ভালোভাবে তৈরি করে নিও। এবং বলে রাখি, প্রত্যেকটার যে অ্যান্সার সেগুলো পয়েন্ট আউট করে লেখা আছে এবং পিডিএফে সব কিন্তু ধরে ধরে দেওয়া আছে। এরপরে আমরা চলে যাব, দেখো, পয়েন্ট নাম্বার 2, সত্যাগ্রহের ধারণা। এটি দেখে নাও, প্রকৃতপক্ষে গান্ধীজির সত্যাগ্রহের যে অর্থ সেটি হচ্ছে সত্যের প্রতি আগ্রহ। তাই গান্ধীজি সত্যাগ্রহ প্রতিষ্ঠার জন্য তিনি কখনোই অহিংসার আশ্রয় বা অন্যের উপর বল প্রয়োগ করবেন না। এটিও কিন্তু গান্ধীজির খুব গুরুত্বপূর্ণ একটি আইডিওলজি বলতে পারো। দেখে নাও, সমস্ত রকম ত্যাগ স্বীকার ও হাসি মুখে সমস্ত রকম দুঃখ নির্যাতনকে মেনে নিয়ে প্রতিপক্ষের হৃদয়ের পরিবর্তন ঘটানোই হচ্ছে সত্যাগ্রহের মূল কথা। এখানে দেখো, সত্যাগ্রহের প্রকৃতি দেওয়া আছে। সত্য এবং আগ্রহ এই দুটো শব্দের মিলনেই কিন্তু সত্যাগ্রহ কথাটি গড়ে উঠেছে। তাই সত্যাগ্রহ মানে হচ্ছে অক্লান্তভাবে সত্যের অন্বেষণ বা সত্যের খোঁজ করা এবং সত্যে পৌঁছাবার যে মানসিক দৃঢ়তা, সেই মানসিক দৃঢ়তা তৈরি করা। এটা কিন্তু দেখতেই পাচ্ছ। এবং এরপরে আমরা চলে যাব, দেখে নাও, সত্যাগ্রহের যে বৈশিষ্ট্য। হ্যাঁ, এই বৈশিষ্ট্যটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সত্যাগ্রহের যে মূল বৈশিষ্ট্য সেটি মূলত একটি অহিংস আন্দোলন এবং এর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মানসিক বা আত্মিক শক্তি, কষ্ট সহিষ্ণুতা, দৈহিক শক্তি নিষিদ্ধকরণ উপায়ে এবং লক্ষ্যের সততা ইত্যাদি ছিল আমার কিন্তু সত্যাগ্রহের যে বৈশিষ্ট্য। এরপরে আমরা চলে যাব 3 নম্বরের যে পয়েন্ট আছে, গান্ধীজির অচি সংক্রান্ত ধারণা। এটিও কিন্তু একটি খুব ভাইটাল পয়েন্ট। দেখে নাও, গান্ধীজির যে অচি সংক্রান্ত ধারণা তার রাষ্ট্র দর্শনের উপর একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক। তিনি মনে করতেন যে সমাজের সবার মঙ্গল এবং সুষম উন্নতির জন্য প্রত্যেকেই ব্যক্তিগত ধনসম্পদ সামাজিক মালিকানায় স্থাপন করবে এবং এর দ্বারাই সুষ্ঠু, সুষম এবং সুখী জীবনযাপন করবে। এক্ষেত্রে সকল সম্পদের অছি বা অভিভাবক হয়ে উঠবে সমগ্র সমাজ। এই 3টে পয়েন্টের পরে আমি কিন্তু আরেকটা উল্লেখ করে দিয়েছি, দেখো, মূল বক্তব্য কি। এটিও কিন্তু একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোশ্চেনটার অ্যান্সারটার ওয়েটেজ বাড়ানোর ক্ষেত্রে। অবশ্যই তোমরা মূল বক্তব্যটা দেখে নাও। গান্ধীজির যে অচি সংক্রান্ত তত্ত্বের যে মূল কথা সেটি হলো সম্পদশালীরা ন্যূনতম চাহিদা পূরণের জন্য সম্পদ গচ্ছিত রেখে অবশিষ্ট সম্পদ সমাজের স্বার্থে সর্বসাধারণের জন্য প্রদান করবে। এবং এইভাবেই তিনি ভেবেছিলেন যে সুষ্ঠু, সুষম এবং সুস্থ সুখী সমাজ জীবন গড়ে উঠবে।
সো এই পয়েন্টগুলো তোমরা কিন্তু আমাদের কোশ্চেনের যে কোশ্চেন অ্যান্সারের পিডিএফটা আছে এখানে তোমরা পেয়ে যাবে, এবং এই অ্যান্সারটা কিন্তু খুব ভালোভাবে তোমরা প্রিপেয়ার করো বলে রাখি। এরপরে আমরা চলে যাব, দেখে নাও নেক্সট যেটা আছে পরের স্লাইডে, দেখে নাও সর্বোদয় সংক্রান্ত ধারণা। সো সর্বোদয় শব্দটি গান্ধীজির সৃষ্টি। সর্ব এবং উদয় শব্দের সমন্বয়ে সর্বোদয় শব্দটির সৃষ্টি হয়েছে। সো সকলের কল্যাণ সাধন সর্বোদয়ের মূল কথা। সুতরাং সর্বোদয় বলতে গান্ধীজি সর্বসাধারণের মঙ্গল সাধনের কথা বলেছেন। এবং দেখো তার এই যে সর্বোদয়ের অর্থটা, সর্বোদয়ের অর্থ কিন্তু তার মতে সর্বোদয় হলো সকলের কল্যাণ, এবং ব্যক্তির কল্যাণ নিহিত থাকে সমষ্টির কল্যাণের মধ্যে। সো উকিল ও নাপিতের কাজের মূল্য এক বা সমান, কারণ সকলের জীবিকা অর্জনের সমান অধিকার রয়েছে। এবং তিনি বলেছেন আবার শ্রমের গুরুত্ব সর্বাধিক, তাই শ্রমভিত্তিক জীবন সার্থক জীবন। সো এখানে দেখো নেক্সট পয়েন্ট করা আছে গুরুত্ব। না, মহাত্মা গান্ধীর যে সর্বোদয় ধারণা তা আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না, এবং এই ধারণার মধ্যে দিয়েই তিনি কিন্তু সুষ্ঠু, সুস্থ এবং সুষম আদর্শ একটি মানবিক সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন। সো এই চারটে পয়েন্ট কিন্তু তোমরা খুব ভালোভাবে উল্লেখ করে দিও, ঠিক আছে? এই চারটে পয়েন্ট উল্লেখ করে দিলেই কিন্তু অ্যান্সারটা খুবই ভালো হয়ে যাবে। এরপরে চলো আমরা দেখে নিই নেক্সট যে কোশ্চেনটা, কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। এটিও একটি ভাইটাল কোশ্চেন। সো প্রথমে দেখে নাও মার্কসীয় যে দৃষ্টিভঙ্গি, সেই পয়েন্টটা কিন্তু তোমাদের শুরু করতে হবে। তো দেখে নাও রাজনীতি ও সমাজ। না, মার্কস রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, মার্কসবাদ এই জগৎ এবং মানব সমাজ সম্পর্কে সাধারণ তত্ত্ব কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলসের প্রয়াসে এই রূপায়িত হয়, এবং সমাজ বিকাশের যে ধারাকে তারা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির দ্বারা ব্যাখ্যা করা, এবং তারই প্রেক্ষাপটে রাষ্ট্রনৈতিক আলোচনা মার্কসবাদের অন্যতম বৈশিষ্ট্য। এবং এরপর আমরা চলে যাব ডিরেক্টলি, দেখে নাও ঐতিহাসিক যে বস্তুবাদ। সো ঐতিহাসিক বস্তুবাদ পয়েন্টটাও কিন্তু উল্লেখ করতে হবে। সো দেখে নাও মার্কসবাদের অন্যতম মৌলিক নীতি ও ঐতিহাসিক ভিত্তি হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ। না, তিনি মানব ইতিহাসের বিবর্তনের যে মূল সূত্রটি তা বৈজ্ঞানিকভাবে আবিষ্কার করেছেন, এবং তিনি ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা দ্বারা মানব সমাজের যে উদ্ভব, ক্রমবিকাশ এবং অগ্রগতির যে পর্যালোচনা তিনি সেটি করে থাকেন। এবং মানব সমাজ এবং মানুষের ইতিহাস, হ্যাঁ, এই সম্পর্কে মার্কসের এবং এঙ্গেলসের দর্শনমূলক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে ঐতিহাসিক বস্তুবাদ বলা হয়। সো এক্ষেত্রে তোমরা দেখে নাও ঐতিহাসিক বস্তুবাদ কাকে বলে, এটিও কিন্তু খুব একটি ভাইটাল কোশ্চেন হতে পারে। সো এই অ্যান্সারটা করে নিয়ে গেলেই তোমরা কিন্তু হয়ে যাবে, অ্যান্সারটা লিখতে পারবে। সো এরপরে দেখে নাও অন্যভাবে কিভাবে বলা যায়। দেখো অন্যভাবে বলা যায় মানুষের বিকাশ এবং মানব সমাজ ও তার বিভিন্ন প্রতিষ্ঠানের বিকাশের ইতিহাসে দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল সূত্রগুলি প্রয়োগকেই ঐতিহাসিক বস্তুবাদ বলা হয়। এর পরের পয়েন্ট রয়েছে, দেখো ঐতিহাসিক বস্তুবাদের মূল যে আলোচ্য বিষয় তা হলো সমাজের উৎপাদন ব্যবস্থার বিকাশের ইতিহাস আলোচনা করা। বিশ্বের কোনো কিছুই কিন্তু বিচ্ছিন্ন নয়, এবং সমাজ ব্যবস্থাও বিচ্ছিন্ন হতে পারে না। আবার সকল বস্তুর ন্যায় সমাজ ব্যবস্থা সদা পরিবর্তনশীল। বাঁচার জন্য মানুষের যে প্রয়োজনীয় বস্তু রয়েছে, খাদ্য, পরিবেশ, বাসস্থান, উৎপাদনের উপকরণ ইত্যাদি, এবং এই যে বাস্তব প্রয়োজন, এই বাস্তব প্রয়োজনগুলি কিন্তু পূরণ করার কাজে মানুষকে অংশগ্রহণ করতে হবে এবং মানুষকে উৎসাহী করে তুলতে হবে, এবং এই সমস্ত উৎপাদনের উপায় এবং উৎপাদন পদ্ধতির ওপর সমাজের বৈষয়িক জীবনযাত্রা কিন্তু নির্ভরশীল। তো তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাচ্ছ এই পয়েন্টগুলো কিন্তু উল্লেখ করা আছে। সো এরপরে আমরা চলে যাব থার্ড যে ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, মার্কসের রাষ্ট্র ও বিপ্লব সংক্রান্ত তত্ত্ব দুটি আলোচনা করো। সো অ্যান্সারটা শুরু করছি, দেখে নাও খুবই ভাইটাল কোশ্চেন। এটি কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হিসাবে তোমরা বিবেচনা করতে পারো। দেখে নাও মার্কসের রাষ্ট্র বিপ্লব সংক্রান্ত তত্ত্ব। সো অ্যান্সারটা হচ্ছে, দেখো পূর্বসূরিদের অন্ধভাবে অনুসরণ না করে কার্ল মার্কস তাদের চিন্তা ভাবনার সমালোচনামূলক বিচার বিশ্লেষণ করে একটি তাত্ত্বিক কাঠামো গড়ে তোলেন, এবং মানব সভ্যতার ইতিহাসে এই তত্ত্ব মার্কসবাদ নামে পরিচিত। সো মার্কসবাদ শুধু একটি তাত্ত্বিক ধারণা নয়, মার্কসবাদ হচ্ছে নিরন্তর বিকশিত এবং গতিশীল এক বৈজ্ঞানিক মতবাদ। আর এই বৈজ্ঞানিক মতবাদকে শক্তিশালী তত্ত্বে পরিণত করতে এবং বৌদ্ধিক জগতে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে মার্কস অসাধারণ ভূমিকা পালন করেছিলেন। তাই তাকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনকও বলা হয়। নেক্সট পয়েন্টে যাওয়ার আগে আমি একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি।
এই যে কোশ্চেনগুলো আছে তার অ্যান্সার পুরো সেটটা তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাবে, কোনো টাকা লাগবে না। এবং তার জন্য অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেওয়াটা অবশ্যই প্রয়োজন। আর ভিডিও রিলেটেড কোনো রকম আপডেট পেতে হলে আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটো পেজ আছে, সেই দুটো পেজ তোমরা অবশ্যই ফলো করো। আমি ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টেলিগ্রাম তিনটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। এছাড়াও তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়েও লিঙ্কগুলো সব পেয়ে যাবে। সুতরাং সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আমাদের সাথে যুক্ত হতে পারবে। এবং বলে রাখি, এই যে কোশ্চেন এবং অ্যান্সারগুলো আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ করে করে প্রত্যেকটা চ্যাপ্টার সাবজেক্ট ওয়াইজ প্লেলিস্ট বানানো আছে এবং সবগুলোর কোশ্চেন অ্যান্সার সাজেশন, প্রত্যেকটা চ্যাপ্টার, এমসিকিউ, এসএকিউ, লং কোশ্চেন সবগুলো তোমরা কিন্তু আমাদের চ্যানেলে পাবে। এছাড়াও বলে রাখি, আমরা পরবর্তী দিনে হিস্ট্রি, জিওগ্রাফি সব সাবজেক্টের সাজেশন আমরা কিন্তু চ্যানেলে আপলোড করব। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকো। এবং বললামই, কোশ্চেন অ্যান্সারের পিডিএফগুলো ফ্রি অফ কস্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সুতরাং খুব তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। এবং যে সকল বন্ধু বান্ধবরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে আছো বা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। এবং বাকি বন্ধুদের কিন্তু তোমরা জানিয়ে দাও যে ফ্রি অফ কস্টে তোমরা সমস্ত নোটগুলো পেয়ে যাবে। অবশ্যই পরীক্ষা ভালো হবে। সো দেখে নাও, নেক্সট আছে আমাদের যে পয়েন্ট আছে, রাষ্ট্র সংক্রান্ত তত্ত্ব। না, রাষ্ট্রের উৎপত্তি এবং প্রকৃতি সম্পর্কে মার্ক্সীয় তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ। এবং এই তত্ত্ব অনুযায়ী হঠাৎ করে রাষ্ট্রের উৎপত্তি কিন্তু ঘটেনি, আবার সমাজের বুকে অনন্তকাল ধরে রাষ্ট্র অবস্থানও করেনি। সমাজ বিবর্তনের এক বিশেষ স্তরে ব্যক্তিগত সম্পত্তির আবির্ভাবের পাশাপাশি বিত্তশালী ব্যক্তিবর্গের স্বার্থ সংরক্ষণ করার জন্যই কিন্তু রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। এবং বস্তুত শ্রেণীবিভক্ত সমাজে রাষ্ট্রের আবির্ভাব বল প্রয়োগকারী প্রতিষ্ঠান হিসেবেই ঘটেছে। আর রাষ্ট্রযন্ত্রের সাহায্যেই বিত্তশালীরা সংখ্যাগরিষ্ঠ মানুষের ওপর শোষণ এবং নিষ্পেষণ চালায়। সো এই যে রাষ্ট্র সংক্রান্ত তত্ত্ব, এটি কিন্তু দেখতেই পাচ্ছ পিডিএফটাতে তোমরা পেয়ে যাবে। সুতরাং এটা খুব ভালো করে প্রিপেয়ার করে নিও। এবং নেক্সট পার্ট যেটি রয়েছে দেখো, বিপ্লব সংক্রান্ত তত্ত্ব, এটিও কিন্তু খুবই ভাইটাল পয়েন্ট। দেখে নাও, মার্ক্সবাদ অনুযায়ী বিপ্লব একটি ঐতিহাসিক প্রক্রিয়া এবং এর মধ্য দিয়ে সমাজে পরিবর্তনের পথ প্রশস্ত হয়। বিপ্লবের ধারাবাহিকতা এক শাসক শ্রেণীকে অপসারিত করে অপর শাসক শ্রেণী ক্ষমতায় আসে এবং নতুন শাসকেরা উৎপাদন ব্যবস্থা এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে পুরাতন শাসন শ্রেণী অপেক্ষা অধিকতর প্রগতিশীল। এবং মার্ক্সবাদ অনুযায়ী বিপ্লবের মধ্য দিয়েই পুরাতন সমাজ ব্যবস্থা ভেঙে যায় আর নতুন সমাজ আত্মপ্রকাশ করে। কিন্তু বিপ্লব আপন খেয়ালে হয় না, এর জন্য দুটি অবস্থা প্রয়োজন। এবং বিপ্লবের এই যে দুটি অবস্থা, সেটি হচ্ছে বিষয়গত অবস্থা এবং বিষয়ীগত অবস্থা। সো এই পয়েন্টগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে প্রিপেয়ার করে নিয়ে যাও। এবং এই তিনটে কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন বললাম, ঠিক আছে? খুব ভালোভাবে এগুলো প্রিপেয়ার করো। কোশ্চেন কিন্তু খুবই ভাইটাল এবং অ্যান্সারগুলো তোমরা অবশ্যই বললাম ফ্রিতে পেয়ে যাবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।